পৃথিবীর ভিতরে শিলা বা পাথরের ওপর অনেক চাপ পড়ে। এই চাপের জন্য শিলার মধ্যে শক্তি জমতে থাকে। যখন এই শক্তি হঠাৎ বেরিয়ে আসে, তখন মাটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত কাঁপতে থাকে। এই হঠাৎ কাঁপাকাঁপিকে আমরা ভূমিকম্প বলি। আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, ভূমিকম্প কেন হয়, পৃথিবীর ভেতরটা কেমন, টেকটনিক প্লেট কিভাবে কাজ করে, আর আগ্নেয়গিরি কেন তৈরি হয়। এসব প্রশ্ন অনেকেরই মনে আসে। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এইসব বিষয়গুলো জানব। আপনাদের সাথে আমি আছি আব্দুর রহিম, আর আপনারা দেখছেন আরও জিরো। ভূমিকম্প কেন হয় তা জানতে হলে আগে পৃথিবীর গঠন সম্পর্কে একটু জানতে হবে। পৃথিবীর বাইরে থেকে বেশ সমান মনে হলেও এর আকৃতি একটু কমলালেবুর মতো, আর পুরো পৃথিবীটা পেঁয়াজের মতো কয়েকটি স্তরে ভাগ করা। আমরা যে জায়গাটা বসবাস করি এটিকে বলা হয় ভূত্বক। ভূত্বকের দুইটি ভাগ আছে, একটি মহাদেশীয় ভূত্বক, অন্যটি মহাসাগরীয় ভূত্বক। যেটার উপরে দেশ, শহর, গ্রাম অবস্থিত এটিকে মহাদেশীয় ভূত্বক বলে। এর পুরুত্ব প্রায় ৩৫ কিলোমিটার। যেখানে পাহাড় পর্বত আছে সেখানে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্যটি মহাসাগরীয় ভূত্বক, সমুদ্রের নিচের পাতলা স্তর। এর পুরুত্ব প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার। ভূত্বকের নিচে শিলার একটি স্তর, এটাকে বলা হয় গুরুমঙ্গল। এর পুরুত্ব প্রায় ২,৮৯০ কিলোমিটার। এখানে শিলা অর্ধ তরল অবস্থায় থাকে এবং খুব ধীরে ধীরে নড়াচড়া করে। এর নিচে আছে বাহ্যিক কেন্দ্রমঙ্গল অথবা আউটার কোর, তরল লোহার স্তর। এখানে সবকিছু তরল অবস্থায় থাকে। পুরুত্ব প্রায় ২,২০০ কিলোমিটার, তাপমাত্রা ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস প্রায়। এর নিচে আছে অভ্যন্তরীণ কেন্দ্রমঙ্গল অথবা ইনার কোর। এটিকে বলা হয় পৃথিবীর হৃদয়। এটি পৃথিবীর একেবারে কেন্দ্র। লোহা এখানে শক্ত অবস্থায় থাকে। পুরুত্ব প্রায় ১,২০০ কিলোমিটার, তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের উপরিভাগের মতো গরম। ভূমিকম্পের সঙ্গে টেকটনিক প্লেট নামটা খুবই পরিচিত এবং এর অবস্থান একদম পরিষ্কার। ভূপৃষ্ঠের নিচের অংশ এবং গুরুমঙ্গলের ঠিক উপরের অংশ মিলে তৈরি হয়েছে শিলার একটি শক্ত স্তর। এই স্তরটাই ভেঙে ভেঙে তৈরি হয়েছে বড় বড় অংশ, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। পৃথিবীতে মোট ৭টি প্রধান টেকটনিক প্লেট আছে। প্রশান্ত মহাসাগরীয়, উত্তর আমেরিকান, ইউরেশিয়ান, আফ্রিকান, আন্টার্কটিক, ইন্দোনেশিয়ান ও দক্ষিণ আমেরিকান প্লেট। এই প্লেটগুলো সবসময় স্থির থাকে না, এগুলো ধীরে ধীরে নড়াচড়া করে। কখনো একে অপরের দিকে ধাক্কা খায়, কখনো দূরে সরে যায়, আবার কখনো পাশাপাশি ঘষ্টে ঘষ্টে চলে। আর ঠিক এই নড়াচড়ার কারণেই ভূমিকম্প হয়। যখন প্লেটগুলোর মাঝে অনেক দিন ধরে চাপ জমতে থাকে এবং হঠাৎ সেই চাপ মুক্ত হয়ে যায়, তখন জমি কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। প্লেটের নড়াচড়ার ধরন অনুযায়ী ভূমিকম্পর প্রভাব ভিন্ন হয়। টেকটনিক প্লেটগুলো নড়াচড়ার উপর ভিত্তি করে ৩ ধরনের ভূমিকম্প হতে পারে। প্রথম, কনভার্জেন্ট বাউন্ডারি, যেখানে দুটি প্লেট একে অপরের দিকে এগিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হয়। কনভার্জেন্ট বাউন্ডারিতে সবথেকে শক্তিশালী ভূমিকম্প হয়, যা পর্বত ও পাহাড় সৃষ্টি করে। একটি প্লেট অন্যটির নিচে ঢুকে যায় এবং সমুদ্রতলে গভীর খাত তৈরি করে। সমুদ্রে এই ভূমিকম্প হলে বিধ্বংসী সুনামি সৃষ্টি হতে পারে। এছাড়া এই সীমানায় আগ্নেয়গিরি সৃষ্টি হয় এবং ব্যাপক ভূমিধস ও স্থাপনা ধ্বংস হতে পারে। তৃতীয়, ডাইভারজেন্ট বাউন্ডারি, যেখানে দুটি প্লেট একে অপর থেকে দূরে সরে যায়। ডাইভারজেন্ট বাউন্ডারিতে নতুন ভূত্বক তৈরি হয়। এই ধরনের ভূমিকম্প তুলনামূলক দুর্বল হয় এবং ম্যাগমা উপরে উঠে এসে নতুন সমুদ্রতল তৈরি করে। তৃতীয়ত, ট্রান্সফর্ম বাউন্ডারি, যেখানে দুটি প্লেট পাশাপাশি বিপরীত দিকে স্লাইড করে। এটা মাঝারি এবং বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। যখন জমা হওয়া শক্তি ঘর্ষণের সীমা অতিক্রম করে, তখন প্লেটগুলো হঠাৎ করে সরে যায় এবং প্রচণ্ড বিস্ফোরণের মতো ভূমিকম্প হয়। এই মুহূর্তে জমা থাকা সমস্ত শক্তি একসঙ্গে মুক্ত হয়, যা ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। ভূপৃষ্ঠে কয়েক মিটার পর্যন্ত সরে যেতে পারে, রাস্তা, সেতু ভেঙে পড়ে, বহুতল ভবন ধসে যায় এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটতে পারে।
পৃথিবীর অভ্যন্তরে যেখান থেকে ভূকম্প তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা হাইপোসেন্টার বলে। কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উপরে সর্বনিম্ন দূরত্বে লম্বা টানলে এই পৃষ্ঠে যে বিন্দুতে ছেদ করে তাকে উপকেন্দ্র বা এপিসেন্টার বলে। ভূমিকম্পের কেন্দ্র থেকে কম্পন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে। শিলার পীড়ন ক্ষমতা সহ্যসীমার বাহিরে চলে গেলে শিলার ফাটল ধরে ও শক্তির মুক্তি ঘটে। তাই প্রায়শই ভূমিকম্পের কেন্দ্র চ্যুতিরেখার অংশে অবস্থান করে। সাধারণ ভূপৃষ্ঠ থেকে 16 কিমির মধ্যে এই কেন্দ্র অবস্থান করে, তবে 700 কিমি গভীরে গুরুমঙ্গল থেকেও ভূকম্পন হতে পারে। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। প্রাচীন চীনে ঝাং হেং 132 খ্রিস্টাব্দের প্রথম ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্র আবিষ্কার করেন, কিন্তু এই যন্ত্র থেকে শুধুমাত্র ভূমিকম্প হয়েছে কিনা তা বোঝা যেত। সিসমোগ্রাফে প্রাপ্ত রেকর্ড বলা হয় সিসমোগ্রাম। বর্তমানে ভূমিকম্পের মাত্রা পরিমাপে রিক্টার স্কেলের পাশাপাশি আরও উন্নত মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ব্যবহার করা হয়, যা বড় ভূমিকম্পের জন্য বেশি সঠিক। পৃথিবীতে প্রতি বছর প্রায় 4 লক্ষেরও বেশি ভূমিকম্প ঘটে। এর মধ্যে বেশিরভাগই এতটাই দুর্বল যে মানুষ টের পায় না। প্রতিদিন গড়ে প্রায় 1300 বার কম্পন হয়, যার মধ্যে অনুভব করার মতো ভূমিকম্প দৈনিক মাত্র 55টি। শক্তিশালী ভূমিকম্প ঘটে বছরে মাত্র 15 থেকে 20টি। ভূমিকম্পের সবথেকে বিপজ্জনক এলাকাকে বলা হয় রিং অফ ফায়ার, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অঞ্চল। প্রশান্ত মহাসাগরকে ঘিরে 40,000 কিলোমিটার দীর্ঘ রিং অফ ফায়ার হল পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা। এখানে বিশ্বের 90% ভূমিকম্প এবং 75% স্বয়ংক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত। জাপান, ইন্দোনেশিয়া, চিলি, আলাস্কা, ক্যালিফোর্নিয়া এসব দেশ এই বলয়ে অন্তর্ভুক্ত। এখানে কেন এত বেশি ভূমিকম্প হয়? একাধিক টেকটনিক প্লেট এখানে ঘর্ষণ করে, একে অপরের নিচে ঢুকে যায়। এই ঘর্ষণ ও চাপ থেকে সৃষ্টি হয় ভয়াবহ ভূমিকম্প ও আগ্নেয়গিরি। 1906 সান ফ্রান্সিসকো, 2011 জাপান, 2004 ইন্দোনেশিয়া সুনামি, এসব মহাবিপর্যয়ের উৎস ছিল রিং অফ ফায়ার। ভূমিকম্পের পর প্রথমে ভূপৃষ্ঠে পৌঁছায় প্রাইমারি ওয়েভ অর্থাৎ পি ওয়েভ। এই তরঙ্গের খুব বেশি শক্তি থাকে না, ফলে এটি সাধারণত কম ক্ষতি করে। পি ওয়েভ এর পরে আসে এস ওয়েভ, যা তুলনামূলক অনেক বেশি শক্তিশালী। মূলত এই এস ওয়েভের কারণে বড় ধরনের ধ্বংস ঘটে। এস ওয়েভের পরপরই আসে সারফেস ওয়েভ, যা সবথেকে বেশি ধ্বংসযজ্ঞ চালায়। এই তরঙ্গ ভূপৃষ্ঠকে আড়াআড়িভাবে নাড়িয়ে তোলে, দাঁড়িয়ে থাকা মানুষকে ফেলে দেয়, রাস্তা, সেতু ও ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এটি সবথেকে বেশি ধ্বংসযজ্ঞ চালায়। অনেকে মনে করেন যদি পি ওয়েভ আগে শনাক্ত করা যায় তাহলে ভূমিকম্পের আগাম সতর্কতা দেওয়া সম্ভব। বিষয়টি আংশিকভাবে সত্য, কিন্তু বাস্তবে পি ওয়েভ শনাক্ত হওয়ার পর মানুষকে জানানোর আগেই এস ওয়েভ আঘাত হানে। এই অল্প সময়ে মানুষকে সতর্ক করা বা বড় কোনো প্রস্তুতি নেওয়া প্রায়ই অসম্ভব, ফলে প্রাণহানি কমানো সম্ভব হয় না। এক্ষেত্রে জাপান কিছুটা ব্যতিক্রম। সেখানে পি ওয়েভ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সবার মোবাইলে সতর্কতা বার্তা পাঠানো হয় এবং পুরো শহরে সতর্ক সাইলেন্ট বেজে ওঠে। এর ফলে প্রাণহানি কিছুটা কমানো সম্ভব হয়। এখন পর্যন্ত বিজ্ঞানীরা বিভিন্নভাবে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা এখনও চলমান, কিভাবে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায়। কিন্তু বাস্তবে এখনও এমন কোনো কার্যকর পদক্ষেপ নেই যার মাধ্যমে নিশ্চিতভাবে বলা যায় ভূমিকম্প কোথায় ঘটবে বা কতটা শক্তিশালী হবে। বিষয়টি পুরোপুরি অনিশ্চিত। এই কারণে বিজ্ঞানীদের নির্দেশনা হলো ভূমিকম্পের পূর্বাভাসের আশায় না থেকে স্থাপনাগুলোকে ভূমিকম্প সহনশীলভাবে গড়ে তোলা, যাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমানো যায়। তবে এই নির্দেশনা অনুযায়ী আমরা কতটা কাজ করতে পেরেছি তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তাই ভূমিকম্প শুরু হলে আমাদের করণীয় কী সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। ভূমিকম্প শুরু হলে প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন
আতঙ্ক সৃষ্টি হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। যদি ঘরের ভেতরে থাকেন তাহলে নিচু হয়ে বসুন, নিকটবর্তী কোনো মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং দু হাত দিয়ে শক্তভাবে ধরে থাকুন। দরজা, জানালা, কাচ, ভারী জিনিস থেকে দূরে থাকুন। বাইরে থাকলে খোলা জায়গায় দাঁড়ান এবং ভবন, গাছপালা বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকুন। কখনো লিফট ব্যবহার করবেন না। কম্পন থেমে গেলে ধীরে ধীরে নিরাপদ স্থানে যান এবং প্রয়োজন হলে আশেপাশের মানুষদের সাহায্য করুন। ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা যা আমরা থামাতে পারি না, কিন্তু সচেতনতা, সঠিক প্রস্তুতি এবং সঠিক তথ্য জানা থাকলে আমরা আমাদের এবং আমাদের প্রিয়জনদের জীবন রক্ষা করতে পারি। প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজেদের সুরক্ষিত রাখতে পারি। তাই আজ থেকে প্রস্তুত থাকুন, সচেতন থাকুন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই তথ্য শেয়ার করুন। একটি সচেতন মানুষ পারে অন্যের জীবন বাঁচাতে।